ভিডিও দেখে চিহ্নিত হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারীরা, কয়েকজন গ্রেপ্তার। রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের ৩ প্রস্তাব, নতুন বাংলাদেশ গঠনে যুক্তরাষ্ট্রকে পাশে থাকার আহ্বান। এস আলম সহ ৬ কোম্পানির হাতে ভোজ্য তেল ও চিনির বাজার, সিন্ডিকেট করে মুনাফা লুট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ভিডিও দেখে চিহ্নিত করা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো ব্যক্তিদের। এরই মধ্যে ধরা পড়েছে কয়েকজন। জব্দ করা হচ্ছে দেশি বিদেশি অস্ত্র ও গুলি। র্যাব সদর দফতর বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া ভিডিও বিশ্লেষণ করে চালানো হচ্ছে অভিযান। আরও থাকছে দীপু শিকদারের বিশেষ রিপোর্টে। রাজশাহীর বোয়ালিয়া এলাকায় ৫ আগস্ট সরকার পতনের শেষ মুহূর্তে আন্দোলন দমাতে ২টি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেছিলেন এক ব্যক্তি। ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায় তার পরিচয়। জহিরুল ইসলাম রুবেল নামের ওই ব্যক্তিকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র্যাব। এর আগে গত ৪ আগস্ট একই আন্দোলনে গুলি চালানোর নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঝারুল ইসলাম মাসুদ। গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলন ঘিরে উত্তাল ছিল এই উত্তরার রাজপথ। উত্তরার যে ১১ নম্বর সেক্টর, আমি যে মোড়টিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই পিছনের এই জায়গাটি থেকে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করে কিছু দুষ্কৃতকারী, যাদের হাতে ছিল অবৈধ অস্ত্র এবং অনেক বহিরাগতই কিন্তু এই মিশনে অংশ নিয়েছিল। যা এই গুলিবর্ষণের নেতৃত্ব দানকারী রুবেলকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র জনতার উপর বল প্রয়োগ সহ দেশি বিদেশি অস্ত্র দিয়ে গুলি চালানো অনেকে আবার গা ঢাকা দিয়েছেন। তবে এদের মধ্যে অনেকেই আছে র্যাবের জালে। যে সকল অত্যাধুনিক অস্ত্র, এই ধরনের অস্ত্র কিন্তু আমরা তাদের কাছে দেখতে পেয়েছি ভিডিওতে, যেমন AK-47 মতো অস্ত্র তাদের হাতে ছিল। সেগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু তারা এই ছাত্র জনতার উপরে কিন্তু তারা গুলিবর্ষণ করেছিল। এবং আরও অনেক ধরনের দেশীয় অস্ত্র নিয়েও কিন্তু তারা মহড়া দিয়েছিল, এবং আমরা দেখতে পেয়েছি যে সেগুলো ব্যবহার করে কিন্তু তারা বিভিন্ন জনকে তারা কিন্তু জখম করেছিল, এবং তাদেরকে আমরা মোটামুটি শনাক্ত করে ফেলেছি। এখন আমাদের অভিযানগুলি পরিচালনা আছে। র্যাব এ পর্যন্ত ৫-এরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা হলেন রাজশাহীর বোয়ালিয়ার গুলির ঘটনায় জহিরুল ইসলাম রুবেল, কিশোরগঞ্জ সদরের একই ঘটনায় সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাঝারুল ইসলাম মাসুদ, উত্তরা ৩ নম্বর সেক্টরে দেলোয়ার হোসাইন রুবেল, চট্টগ্রাম কোতোয়ালিতে গুলির ঘটনায় সোলাইমান বাদশাহ, শাহবাগ ও আশপাশের এলাকায় গুলি চালানো সৈয়দ মোশাররফ হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও থেকে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। মূলত এটি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলি এবং যে ভিডিওগুলি পাচ্ছি, সেগুলোকে আমরা সোর্স হিসেবে ব্যবহার করছি। পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেফতার করছি, এবং এই প্রক্রিয়ায় কিন্তু আমরা অনেকেই শনাক্ত করেছি, এবং আশা করছি যে অচিরেই আমরা আরো অনেকেই গ্রেফতার করতে সক্ষম হব। বৈধ অবৈধ অস্ত্র উদ্ধারেও কাজ চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। যে সকল আগ্নেয়াস্ত্র মূলত এখানে ব্যবহার হয়েছিল, সেগুলো উদ্ধারের অভিযান পরিচালনা করছে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকে সংকট সমাধানে ৩ দফা প্রস্তাব দেন তিনি। ৭ বছর ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার ভরণ পোষণের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি বিবেচনায় বাংলাদেশ এখন শেষ সীমায় পৌঁছে গেছে। তাই নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। আর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ জরুরি বলছে মানবাধিকার কাউন্সিল। দলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ায় ৭ বছর ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার ভরণ পোষণ করে যাচ্ছে বাংলাদেশ। প্রতি বছর শরণার্থী শিবিরে জন্ম নিচ্ছে ৩২,০০০ শিশু।
আর সম্প্রতি মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে আরও অন্তত 20,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে শুধু সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপই তৈরি করছে না, নিরাপত্তার ঝুঁকিও বাড়াচ্ছে। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশের পক্ষে এই চাপ সামলানো এখন কঠিন হয়ে পড়েছে। These culminate in a series of traditional and non-traditional security risks for us. Much of our own development gains are at stake. Clearly, Bangladesh has reached her limits. একই সঙ্গে সংকটের মূল সমস্যার সমাধান না হলে কোনো উদ্যোগই কাজে আসবে না বলেও আন্তর্জাতিক মহলকে সতর্ক করেন তিনি। Or ensuring justice, repatriation of the Rohingyas remain the only sustainable solution to the protracted crisis. বৈঠকে কি-নোট স্পিকার হিসেবে 3টি প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর ইউনূস। এর মধ্যে রয়েছে কার্যকরী পন্থা নির্ধারণে জাতিসংঘ মহাসচিবকে দ্রুত সম্মেলনের আয়োজন করা, জয়েন্ট রেসপন্স প্ল্যানকে আরও বেগবান করা ও রোহিঙ্গা গণহত্যার বিচার। বলেন, সামরিক জান্তাকে জবাবদিহিতার আওতায় আনলেই মিয়ানমারে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও মিয়ানমার পরিস্থিতি নিয়ে ব্রিফ করে, জানায় জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে পড়ে রোহিঙ্গারা আবারও নৃশংসতার শিকার হলেও আন্তর্জাতিক মহলের সেদিকে নজর নেই। Possible reoccurrence of atrocities against Rohingya caught. তবে ইতিবাচক দিক হলো বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য নতুন করে $19.90 কোটি মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য $199 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সহায়তার মধ্যে $129 মিলিয়ন দিচ্ছে দেশটির উন্নয়ন সংস্থা USAID, আর প্রায় $70 মিলিয়ন আসছে মার্কিন পররাষ্ট্র দফতর থেকে। যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়া এই সহায়তার ঘোষণা দেন। সহায়তার অংশ হিসেবে $129 মিলিয়ন মধ্যে প্রায় $78 মিলিয়ন মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য কেনা, পরিবহন ও বিতরণে ব্যবহৃত হবে। এসালম গ্রুপ সহ 6 কোম্পানির খেয়াল খুশির উপরে নির্ভর করছে ভোজ্য তেল ও চিনির বাজার। সিন্ডিকেট করে অতি মুনাফা লুটছে তারা। ভোক্তারা চান সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা। প্রতিযোগিতামূলক বাজার তৈরির কথা বলছেন বিশ্লেষকরা। যদিও ট্যারিফ কমিশন বলছে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতিপূর্ণই আছে এই দুই পণ্যের দাম। মেহেদী হাসানের রিপোর্ট। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2022-23 অর্থবছরে দেশে $2.89 বিলিয়ন ভোজ্য তেল আমদানি হয়েছে, যার 80% করেছে টিকে, সিটি, এসালম এবং মেঘনা গ্রুপ। এ সময় চিনি আমদানি হয়েছে $1.02 বিলিয়ন। এর মধ্যে মেঘনা গ্রুপ একাই 41% এবং সিটি গ্রুপ 29% আমদানি করেছে। বাকিটা আমদানি করে এসালম সহ আরও 3 গ্রুপ। এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চান সাধারণ মানুষ। সেনাবাহিনী যদি দায়িত্বটা নিয়ে যদি দুই একটা উত্তম মাধ্যম দিত, তাইলে আবার মনে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো। যদি ইচ্ছা করে সেনাবাহিনী সিন্ডিকেট ভাঙতে পারে। যখন মিডিয়া কর্পোরেট হাউসের মধ্যে যায় তখন সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেট ভাঙতে হলে আগে মিডিয়াকে কর্পোরেট হাউস থেকে বের করতে হবে। এদিকে গত 1 বছরে বিশ্ববাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমেছে 35%, বিক্রি হচ্ছে $0.9 তথা 105 টাকায়। কিন্তু দেশের বাজারে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম কমেছে মাত্র 4.57%, লিটার প্রতি বিক্রি হচ্ছে 167 টাকায়। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি চিনির দাম 30% কমে এখন $0.40 বা বাংলাদেশি মুদ্রায় 47 টাকায় নেমেছে। কিন্তু দেশের বাজারে চিনির দাম কমেছে মাত্র 7% কিছু বেশি, প্রতি কেজি বিক্রি হচ্ছে অন্তত 130 টাকায়। তবে বিশ্লেষকদের মতে ক্রুড ও রিফাইন্ড পণ্যের শুল্কের পার্থক্যের কারণেই সিন্ডিকেশনটা গড়ে উঠেছে। এ বাজারকে প্রতিযোগিতামূলক করতে হবে। ট্যারিফ ব্যারিয়ার দিয়ে এদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা বারবার করে বলছি যে এই ধরনের পণ্যে, বিশেষ করে যেগুলো নিত্য পণ্য হিসাবে ঘোষিত, এগুলোকে অন্তত ট্যারিফ ব্যারিয়ারের আওতা বাইরে নিয়ে যাওয়া। এটা এমন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এত শক্তিশালী,
এটা ভাঙার জন্য এক ধরনের সংগ্রাম লাগবে। টিসিবিও তো ভালো কাজ করতে পারেনি। টিসিবি তো একটা ছিল যে না, সরকার নিচে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে এই তাদের মাধ্যমে নিয়ে এসে। তবে ট্যারিফ কমিশন বলছে 1 বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য 15% কমলেও ভোজ্য তেলের মূল্য প্রায় 10% বেড়েছে। সাথে অপরিশোধিত চিনিতে 59% এবং ভোজ্য তেলে 15% শুল্ক দিতে হয়। এডিবল অয়েল এবং চিনির যে ইন্টারন্যাশনাল প্রাইস 1 সপ্তাহে অনেক বৃদ্ধি পেয়েছে এবং 1 মাসে যদি চিন্তা করেন সেটাতে আরো বেশি বৃদ্ধির প্রতিফলন আমরা দেখব। যে কোনো ব্যবসায়ী চাইলেই এ দুপণ্যের ব্যবসার সাথে যুক্ত হতে পারে বলেও জানান এই সরকারি কর্মকর্তা। ক্যাপিটালটা একটা বিরাট ইস্যু, যেটা একটা বড় ক্যাপিটালের বিজনেস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার প্রতারণার মামলা। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএকে চিঠি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি আফসানা বেগম। স্থানীয় সময় মঙ্গলবার এনসিএ মহাপরিচালক গ্রায়েম বিগারের কাছে চিঠিটি দেন বাংলাদেশি বংশোদ্ভূত এই এমপি। এতে সাইফুজ্জামানের বিরুদ্ধে দুদকের কর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত এবং যুক্তরাজ্যে তার 15 কোটি পাউন্ডেরও বেশি মূল্যের সম্পত্তি অর্জনের কথা উল্লেখ করেন আফসানা। বলেন, তার নিজ নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসে সাইফুজ্জামানের 74টি সম্পত্তি রয়েছে। চিঠিতে সাইফুজ্জামান চৌধুরী এবং এই দুর্নীতির তদন্তে অভিযুক্ত অন্যান্যদের সম্পদ জব্দ করে তা বাংলাদেশে পাঠানোর আহ্বান জানান লেবার পার্টির এই নেতা। প্রতারণার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। প্রতারণার অভিযোগ আনা হলো চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে। এ নিয়ে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন ব্রাউনিয়া। অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত। স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান স্বর্ণ কিশোরী 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনুষ্ঠানটি বন্ধ করে দেন শাইখ সিরাজ। সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানটি বিনা বাক্যে, যা ফরিদুর রহমান সাগরও বলেছেন, বন্ধ করে দেবার অধিকার কোনো মিডিয়ার নেই। এই মামলার প্রধান আসামি শাইখ সিরাজ রয়ের এজেন্ট হিসাবে ওনাকে বিভিন্নভাবে হয়রানির শিকার করেছে। এই মামলাটি শুনে সিআইডিতে তদন্তের এক আদেশ প্রদান করিয়াছে। এ বিষয়ে বাদী কয়েকবার চ্যানেল আইকে অবহিত করলে তার পাওনা অর্থ পরিশোধ করা হবে বলে তাকে জানানো হয়। তবে পরবর্তীতে পাওনা টাকা চাওয়া হলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবির পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 5 পরিচালকের বিরুদ্ধে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার মামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। মিথ্যা মামলায় হয়রানি বন্ধের পাশাপাশি ব্রাউনিয়াকে বেতন না দেয়া ও 50 কোটি টাকার চাঁদার বিষয়সহ মামলার আবেদনে যেসব অযাচিত শব্দ ব্যবহার হয়েছে তা দুঃখজনক বলেও জানায় চ্যানেল আই। আসামিরা আইনগতভাবে মামলাটি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানানো হয় বেসরকারি টেলিভিশনটির সংবাদ বিজ্ঞপ্তিতে। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভিডিও দেখে চিহ্নিত হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারীরা, কয়েকজন গ্রেফতার। রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের 3 প্রস্তাব, নতুন বাংলাদেশ গঠনে যুক্তরাষ্ট্রকে পাশে থাকার আহ্বান। এস আলম সহ 6 কোম্পানির হাতে ভোজ্য তেল ও চিনির বাজার, সিন্ডিকেট করে মুনাফা লুট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন।
এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।